আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি। সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে কঠোর নজর রাখতে জনপ্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনে কর্মকর্তাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতি নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। জনগণের ভোগান্তি না বাড়িয়ে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। প্রশাসনের সেবা ও উন্নয়নমূলক সরকার ও মাঠ প্রশাসনের মধ্যে যোগসূত্র স্থাপন এবং কাজের গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিবছর অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সম্মেলন এবং নির্বাচনের অব্যাহতি পূর্বে ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছর জেলা প্রশাসক সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সরকারের অগ্রাধিকার ভিত্তিক গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে জেলা প্রশাসকদের করণীয় তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। সবার আগে মানুষ, দেশের মানুষ, এবং তাদের প্রতি আমাদের সার্ভিস হতে হবে ডেডিকেটেড। এটি সর্বাবস্থায় স্মরণে রাখবেন। অনুষ্ঠানে ভিডিও চিত্রের মাধ্যমে মাঠ পর্যায়ের প্রশাসনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। নিজেদের দাবির কথা তুলে ধরেন বিভিন্ন জেলার প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা। পটুয়াখালী দক্ষিণাঞ্চলের দারিদ্র্য পীড়িত দুর্যোগ প্রবণ একটি জেলা। এই জেলার শতভাগ জনগণকে ফ্যামিলি কার্ড প্রোগ্রামের আওতায় আনা গেলে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতু বন্ধন। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে হয়তো লাভবান হতে পারেন, তবে সেটি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি সরকারের সামনে চ্যালেঞ্জ। সেবা নিতে এসে কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি ও নতুন সরকারের সামনে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ পরিস্থিতি থেকে হয়তো এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশই রক্ষা পায়নি, সব দেশই কম বেশি এফেক্টেড হয়েছে, বাংলাদেশে এফেক্টেড হয়েছে। তবে জনগণের ভোগান্তি না বাড়িয়ে আমরা সকলে মিলে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করা যায় সেটি হচ্ছে আমাদের চেষ্টা বা অব্যাহত চেষ্টা। সেটা স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। আমি আশা করব আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সক্ষম হবেন। পরে 4 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক সম্মেলন 2026-এর সাফল্য কামনা করছি এবং এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। এদিকে আগামী 16 মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফর করবেন। চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জানিয়েছেন, খাল খনন, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন সহ জনসভায় যোগদান করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি সদর উপজেলার রাজরাজেশ্বরী ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। প্রধানমন্ত্রীর আগমনের প্রস্তুতি হিসেবে কর্মসূচির সম্ভাব্য বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেছেন শেখ ফরিদ আহমেদ মানিক সহ জেলা বিএনপির শীর্ষ নেতারা। গণমাধ্যমের স্বাধীনতার জন্য সরকারের দেয়া প্রতিশ্রুতি পূরণে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে অনুষ্ঠানে রাজধানীর ইস্কাটনে তথ্য ভবনে তিনি কথা বলেন। এর আগে দিবসটিকে ঘিরে অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে। আমাদের সরকার নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা
এবং দায়িত্বশীলতার যে কাঠামো তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা আমাদের সেই কাজে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছি। নির্বাচন হবার জন্য সব মেনে নিয়েছিল বিএনপি, এর চেয়ে হিপোক্রেসি ভণ্ডামি আর হয় না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত জ্বালানি অর্থনীতি, মানবাধিকার সংস্কার ও গণভোট শীর্ষক জাতীয় কনভেনশনে তিনি এ কথা বলেন। এ সময় দলের অন্য নেতারাও বক্তব্য তুলে ধরেন। সংসদের মাধ্যমে সংশোধনী আর গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান, এর মাঝামাঝি একটা আইডিয়ার ব্যাপারে আমরা একমত হই, সেটাই ছিল সংবিধান সংস্কার পরিষদ। ওই দিন জনাব সালাউদ্দিন সাহেব বললেন নির্বাচন হওয়ার জন্য ওনারা তখন যা বলেছে সেটা মেনে নিয়েছে। এর থেকে ভণ্ডামি মানে উনি একটা সংসদের মধ্যে দাঁড়িয়ে উনি ওনার ভণ্ডামি, ওনার হিপোক্রেসিকে জাতির সামনে প্রকাশ করছেন। গভর্নমেন্ট যেইভাবে যাচ্ছে এটা খুব সুখকর এবং দীর্ঘমেয়াদী কোনো ইতিবাচক প্রভাব রাখবে বলে আমার মনে হয় না। 48 ঘণ্টায় 58 জন তালিকাভুক্ত চাঁদাবাজদের গ্রেফতার করা হয়েছে, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জানিয়েছেন এমনটি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে চাঁদাবাজ, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও অনলাইন জুয়া বিরোধী বিশেষ অভিযান নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এখন শীর্ষ সন্ত্রাসীদের কেউ নাই জানিয়ে এ সময় তিনি বলেন, সন্ত্রাসীদের দ্বারা জনসাধারণ খুব একটা আক্রমণের শিকার হচ্ছে না। গত 48 ঘন্টায় আমাদের উল্লেখযোগ্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের থানা পুলিশ, ডিবি এবং সিডিসি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 58 জন তালিকাভুক্ত চাঁদাবাজ এবং 94 জন তাদের সহযোগী চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। পাহাড়ি ঢলে আবারও বাড়ছে সুনামগঞ্জ ও হবিগঞ্জের নদ নদীর পানি, আর শ্রমিক সংকটে ডুবে থাকা হাজার হাজার হেক্টর জমির ধান কাটা ও শুকাতে পারছেন না কৃষকরা। এতে হাহাকার চলছে কৃষকদের মাঝে। এদিকে খাগড়াছড়িতে কালবৈশাখী ঝড়ে ক্ষতির মুখে পড়েছেন আম সহ বিভিন্ন ফল চাষিরা। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন নাদিরা সুলতানা। ভারী বৃষ্টি না হলেও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি আবারও বাড়ছে। এতে ধান কাটা, মাড়াই, শুকানো নিয়ে দুর্ভোগে পড়েছেন কৃষকরা। হাওরের পর হবিগঞ্জে এবার তলিয়ে যাচ্ছে উঁচু এলাকার ফসলি জমি। শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না কৃষকরা। পানিতে জেলায় এখনো পর্যন্ত 13,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির মাঝে, বুক পানির মাঝে, গলা পানির মাঝে হাঁটন লাগে। বৃষ্টির বাজার লাগি আর ধান শুকাইতে পারতেছে না, গেরা উঠিয়া সব নষ্ট হয়ে গেছে। ফলন ভালো হলেও নেত্রকোনার মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি সহ হাওড় অঞ্চলের ধান পানিতে তলিয়ে যাওয়ায় আহাজারি করছেন কৃষকরা। ধান কাটার শ্রমিক সংকট কষ্ট বাড়িয়েছে দ্বিগুণ। আমার জন্য তো তলে আমার 8-10 কাটা দোকান বেকার তলে এক কাটা নিয়ে কাটছিলাম, মানে এটাই তুলতে পারতেছে না। দিনাজপুরের হিলিতে বৈরী আবহাওয়ায় পাকা ধান কাটতে পারছেন না কৃষকরা। তার উপর শ্রমিক সংকটে চরম বিপাকে পড়েছেন তারা। এই বৃষ্টিকর আবহাওয়ার কারণে আমরা কাটতে পারতেছি না। আমাদের মধ্যে যে এই ধানের মাথার মধ্যে পানি উঠে গেছে, আমরা কাটবো কিভাবে? এখন কোনো দিক দিয়ে আমরা মানে হতাশ কাজ আছে। বৃষ্টির কারণে যে ধান পাকে গেছে, ধান কাটা পারছি না, ধান কাটে নিয়ে যায় কি করবো, ধান বাসা আলাদা নেছে না। ভারী বৃষ্টিতে বগুড়ার সারিয়াকান্দিতে তলিয়ে গেছে প্রায় 790 হেক্টর জমির বোরো ধান। ধানের যে বাজার তাতে আমাদের কৃষক একবারে মারা পড়ে যাবে। একবারে কৃষক কষ্ট করে আবাদ করে সেগুলো ধান কাটার জন্য কত কষ্ট হচ্ছে, পানির মধ্যে এসে চলে গেছে, সার পাওয়া যায় না। গাজীপুরের কালিয়াকৈরে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলের কয়েকশো হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। ঝালকাঠিতে বেগুন, লাউ, কুমড়া, করলা সহ 6,500 হেক্টর জমির বোরো ধান পানিতে ডুবে আছে। এছাড়া খাগড়াছড়িতে কালবৈশাখী ঝড়, টানা বৃষ্টি, জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন আমসহ বিভিন্ন ফল চাষিরা। আমরা বাগানের উপর নির্ভরশীল, তাই এবছর আম ঝরে পড়ার জন্য আমরা হতাশ হয়ে গেছি। 3 রাত যাবত আমাদের টানা বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টিতে অনেক আমের ক্ষয়ক্ষতি। নাদিরা সুলতানা, আরটিভি। টাকা না দিলে বেতন তুলতে পারেন না মিটফোর্ড হাসপাতালের নার্স, ডেইলি বেসিস আর আউটসোর্সিং এর কর্মীরা।
হাজারেরও বেশি কর্মীকে মাসে হিসাবরক্ষক জাহিদুর রহিমকে দিতে হয় প্রায় 3.5 লাখ টাকা। বছরের পর বছর সেই টাকায় এই হিসাবরক্ষক গড়েছেন সম্পদের পাহাড়। বিষয়টি অস্বীকার না করলেও সাংবাদিক দেখে ক্ষিপ্ত হন অভিযুক্ত হিসাবরক্ষক। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের পরিচালক। রনি মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত। পুরনো ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল নামেই পরিচিত এই প্রতিষ্ঠানে অনিয়মকে নিয়ম বানিয়ে রেখেছেন প্রতিষ্ঠানটির হিসাবরক্ষক জাহিদুর রহিম। হাসপাতালটিতে নার্স আছে প্রায় 700, ডেইলি বেসিক কর্মচারী 150 জন, আউটসোর্সিং কর্মচারী আছেন প্রায় 200। সারা মাস কাজ করে বেতন তুলতে গেলে নার্সদের ফাইল প্রতি 100, ডেইলি বেসিক কর্মচারীদের 500 আর আউটসোর্সিং কর্মচারীদের দিতে হয় জনপ্রতি 1000 টাকা। আর চাকরিতে নতুন যোগদানে লাখ টাকার উপহার চান তিনি। চাকরি হারানোর ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে সাহস পায় না সাধারণ এই কর্মীরা। তবে কষ্ট আর ক্ষোভের কথা অকপটে স্বীকার করেন। মাহমুদার কাছ থেকে 1 লক্ষ টাকা চাইছে ঘুষ জাহিদে। আমাদের বেসিক বেতন রোজ হাজিরা 800, আমাদের 30 দিনে কাজ করায়, 30 দিনে বেতন আছে আমাদের 24,000, আমাদেরকে বেতন দেয় 20,800। তার মানে ওরা 4 দিনের বেতন ওরা মাইরা ফেলায়। আমরা যদি প্রতিবাদ করতে যাই তাহলে আমাদেরকে হুমকি দেওয়া হয় যে প্রতিবাদ করছ না তো চাকরি খেয়ে দিতে। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আমি আপনি সব দেখাতে পারবো। জাহিদ স্যারই তো আমাদের এখন ম্যানেজার, উনি তো আমাদের বিল করে। উনি 30 দিনে টাকা নেয় আমাদের, 30 দিনে টাকাই না আমাদের 26 দিনে টাকা দেয়। আরটিভির অনুসন্ধান চলাকালে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করতে গিয়ে সাংবাদিকের জেরার মুখে স্বীকার করে ফেলেন সিনিয়র নার্স নাসরিন। আমি মিটফোর্ড হসপিটালে, আমার নাম নাসরিন। কে বা কারণে কি আপনাদের ওখানে যে নার্স পরিচয় দিয়ে বলছে যে উনি নাকি আমাদের কাছ থেকে 500 টাকা করে প্রতি মাসে নেয়, এটা কিন্তু আসলে ভুল। বিল পাবো, এটা দিয়ে আপনাদের অফিসে নাকি আমরা কমপ্লেন দিয়ে আসি। না, আমি যে কথাগুলো বললাম আপনার জাহিদের হিসাবটা আপনি জাহিদ সাহেবকে বলতেন, উনি আপনার কাছ থেকে নেন। আর আমি যে কথাগুলো বললাম সেগুলো কি ভুল? না না, অবশ্যই ভুল না। অনেক সময় এরকম হয়, এটা আমি স্বীকার করি। ভুক্তভোগীদের অভিযোগে অনুসন্ধান করে জানা যায় পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করেন হিসাবরক্ষক জাহিদুর রহিম। টাকা ছাড়া কোনো ফাইল নড়ে না তার টেবিল থেকে। অবৈধ টাকার সম্পদের পাহাড় তৈরির বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হন জাহিদুর রহিম। ওরা এটা ফিসে লাগছে, ওনার বাড়ি কিন্তু ভুয়া শব্দের বাড়ির কাছে। আমি চিনি, সবারই তো চিনি, নারী নক্ষত্র সব চিনি আমি। আমার বাড়ি ওখানে, আমি জানি না। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ATMA রুস্তম জানান, এই কর্মকর্তার অসৎ উপায়ে অর্থ উপার্জনের কথা শুনেছেন তিনিও। নতুন যোগদানের দোহাই দিয়ে অনিয়ম বন্ধে কাজ করছেন তিনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। অ্যাকাউন্ট ক্লার্ক বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা নেই বা টাকা নেই, টাকা নিয়ে বেতন দেয় ইত্যাদিতে যে বিষয়গুলো বললেন, এই বিষয়ে আসলে আমি বলবো যে আমাকে কেউ কমপ্লেন আকারে দেয় নাই। কারো কি কোনো টাকা পয়সা দিতে হয়, বলে যে স্যার আমরা যেটা দিয়ে হয়তো বা বকশিস হিসাবে দিচ্ছি, আপনি দিচ্ছেন আরেকজন দিচ্ছে না, তখনই জিনিসটা আসবে যে উনি দিচ্ছে আপনি কেন দিবেন না, এটা তখন চাঁদার পর্যায়ে চলে যায়। আসলে অনিয়ম তো অনেক আছে। আমি যেহেতু বললাম যে 4 মাস হলো আসছি এখানে, যে অনিয়মগুলো আমার চোখে পড়ছে আমি সেগুলোই অ্যাকশন নিচ্ছি। মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতালে দীর্ঘদিন ধরে চলে আসা এমন অনিয়ম বন্ধ করতে সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নেবে, এমনটা প্রত্যাশা ভুক্তভোগীদের। রনি মজুমদার, টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর বিচারিক কার্যক্রমে সাক্ষ্য দিচ্ছেন ঘটনাকালীন যাত্রাবাড়ি এলাকায় কর্তব্যরত পুলিশ সদস্য নাহিদ মিয়া। এর আগে এই ট্রাইব্যুনালে আরও একটি মামলার বিচারিক কার্যক্রম হবার কথা হয়। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়ার কথা থাকলেও আজ তা হচ্ছে না। সকালে এসব মামলায় গ্রেফতার মোট 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আসছে বাজেটে 150 টাকা দামের রিসাইকেল চপ্পলের ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা ভ্যাট আরোপিত হওয়ার পর থেকে চপ্পল আমদানি বেড়ে গেছে বলে জানান। তারা বলেন, এর ফলে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা হারাচ্ছে, পাদুকা শিল্পে কর্মরত শ্রমিকরা চাকুরিও হারাচ্ছেন। এটি সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক ভূমিকা রাখছে বলেও জানান পাদুকা প্রস্তুতকারক সমিতির নেতারা। বিভিন্ন স্থানে পড়ে থাকা প্লাস্টিক থেকে রিসাইকেল পদ্ধতিতে এই চপ্পল তৈরি হওয়ায় পরিবেশের জন্য ভালো হচ্ছে বলে জানান তারা।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হল টেক জয়েন্ট ওয়ালটনের গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট 2026। এতে নেপাল ও বাংলাদেশ থেকে ওয়ালটনের 2.5 শতাধিক ডিস্ট্রিবিউটর বা বিজনেস পার্টনার অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান। এই উদ্যোগের উদ্দেশ্য বিশ্বব্যাপী ওয়ালটনের গ্লোবাল বিজনেস পার্টনার নেটওয়ার্ককে বিস্তৃত ও আরও সুদৃঢ় করা। সম্মেলনে অংশ নেওয়া ওয়ালটন কর্তৃপক্ষ ও বিজনেস পার্টনারগণ বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী 3 মাসের মধ্যে ব্যবসা বাণিজ্যের পথে থাকা বাধাগুলো চিহ্নিত করে তা দূর করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এনবিআর ও এফবিসিসিআই এর পরামর্শ কমিটির সভায় তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেয়ার পর থেকে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অতিরিক্ত প্রায় 400 কোটি মার্কিন ডলার ব্যয় করতে হয়েছে। এমন পরিস্থিতিতে অর্থনীতি পুনরুদ্ধার, দারিদ্র্য কমানো এবং বিনিয়োগ বাড়াতে বড় বাজেট প্রয়োজন। তাই অর্থনীতির স্থিতিশীলতা ফেরাতে আইএমএফ এর কাছে 2 বছরের সময় চাওয়া হয়েছে। খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছল পাকিস্তানি ক্রিকেট দল। সকালে প্রথম ধাপে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে শান মাসুদের দল। বাকিরা দলের সঙ্গে যোগ দেবেন পাকিস্তান প্রিমিয়ার লিগের ফাইনাল শেষে। গত মার্চে ঢাকায় 3 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলে যায় পাকিস্তান, যেখানে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। এবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2টি টেস্ট খেলতে এসেছে ম্যান ইন গ্রিনরা। আগামী 8 মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর 16 মে থেকে সিলেটে হবে দ্বিতীয় ম্যাচ। সাদা পোশাকে এটা 2 দলের 5ম টেস্ট সিরিজ। 2 দলের 15 বারের দেখায় বাংলাদেশের জয় কেবল 2টি। পাকিস্তান সুপার লিগের ফাইনালে আজ মুখোমুখি হবে নাহিদ রানার পেশোয়ার জালমি ও হায়দ্রাবাদ কিংসম্যান। লাহারের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। পেশোয়ারের হয়ে 4 ম্যাচে 7 উইকেট নিয়ে দেশে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেয় রানা। তবে সিরিজ শেষে তাকে আর পিএসএল-এ খেলা ছাড়পত্র দেওয়া হয়নি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ মাথায় রেখে বিশ্রাম দেওয়া হয়। তবে পেশোয়ারের চেয়ারম্যান জাভেদ আফ্রিদির অনুরোধে ফাইনাল খেলতে ফের নাহিদ রানাকে ছাড়পত্র দেয় বিসিবি। সবকিছু ঠিক থাকলে আজ একাদশেও দেখা যাবে তাকে। আসলে দারুণ ছন্দে থেকেই ফাইনালে উঠেছে পেশোয়ার। 10 ম্যাচের 8টিতেই জয় পেয়েছে দলটি। স্প্যানিশ লা লিগায় আজ রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দেবে এসপানিওল। আরসিডি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। মৌসুমে 33 ম্যাচে 74 পয়েন্ট নিয়ে তালিকার 2 অবস্থান আরবেলোয়ার শিষ্যদের। 1 ম্যাচ বেশি খেলা বার্সেলোনা এগিয়ে 14 পয়েন্টে। তাতে এই ম্যাচে রিয়াল মাদ্রিদ হারলেই শিরোপা উল্লাসে মেতে উঠবে হান্সি ফ্লিকের দল। তবে রিয়ালের ফোকাস পূর্ণ 3 পয়েন্টে। শিরোপা হাতছাড়া হলেও মৌসুমের বাকি ম্যাচগুলোতে জয় পেতে চান কোচ আরবেলোয়া। এদিকে প্রতিপক্ষ এসপানিওলের অবস্থান 12তম, 33 ম্যাচে তাদের পয়েন্ট 39। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।